দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয় নিয়ে আর আমার সাথে এই মুহূর্তে স্টুডিও যোগ দিয়েছেন সহকর্মী ঈশান হাসান। ঈশান, আপনাকে স্বাগত। বাংলাদেশের ইনিংসটার কথা একটু যদি বলি, যে ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরে তাওহিদ হৃদয় এবং জাকির আলী অনেক যে ১৫৪ রানে যে পার্টনারশিপটা ছিল দুর্দান্ত, সেখান থেকে কামব্যাক করে বাংলাদেশ ২০০ রান পার করে দলীয় স্কোরটা। আপনার কাছে আসলে ওই ভঙ্গুর অবস্থা থেকে কীভাবে দলটা উঠে এসেছে ব্যাখ্যাটা জানা যায়, কেমন লেগেছিল ওই সময়টাতে? আসলে প্রথমে আপনাকে বলতে হবে, যখন ৩৫ রানে ৫ উইকেট, এরপর খেলা অনেকটা দেখা আমি একটু বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু প্রায় ঘন্টাখানেক পর যখন আমি আবার ম্যাচটা ওপেন করি তখন দেখলাম যে পুরো ম্যাচের চিত্রই ভিন্ন রকম। আমাদের জাকির আর হৃদয়, তারা যেভাবে আসলে ম্যাচটাকে ঘুরে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, এরপর আসলে বলাই যাচ্ছে যে সিনিয়ররা যে কাজটা করতে পারেনি, তার জুনিয়ররা কিন্তু আসলে তাদের কাজটা একদম সঠিকভাবে এবং তাদের যে দায়িত্ববোধ সেই জায়গাটা কিন্তু তারা পূরণ করেছে। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে জাকির আলী অনেক, তার যে দায়িত্ব, তার যে কাজ, সেটি হচ্ছে হলো গিয়ে ৭ নম্বরের ব্যাটিং এই পজিশনটাতে নেমে তার কিন্তু হার্ড হিটিং ব্যাটিংটা করার কিন্তু তার মেইন কাজ ছিল। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে জাকের বল খেলেছে অনেকগুলো, কিন্তু তিনি মাঠে যেভাবে প্রত্যেকটা বল ফেস করছিলেন, তিনি তার দায়িত্বটা একদম সঠিকভাবে পালন করেছেন। এবং তাওহিদ হৃদয়, তিনিও শুরুর দিকে আগে সব কিছু বুঝে, যেহেতু আমার ৫ উইকেট নেই, আমাদের এরপর আর ব্যাটসম্যান বলতে গেলেও খুব একটা নেই, সো আমাদেরকে এখান থেকে আসলে উঠতে হলে আমাদেরকে কিছুটা করতে হবে, এবং দুজন তাদের সেই দায়িত্বটা পালন করেছে। সেই আত্মবিশ্বাসটা তাদের মধ্যে ছিল দেখে আসলে এটা কামব্যাক করার সুযোগ আছে। যদি এখান থেকে বলি, আপনি বলেছেন যে সিনিয়ররা যখন ফ্লপ তখন জুনিয়ররা ভালো করেছে, একজন অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু খেলেননি। এবং সেই সাথে কিন্তু নাহিদ রানা, যেই যাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে, ইভেন টুর্নামেন্টে বা ম্যাচের আগে যখন অন্যান্য গণমাধ্যমে এগুলো নিয়ে অনেক রকমের কাটাছাড়া বা আলোচনা হচ্ছিল, তখন কিন্তু আসলে নাহিদ রানাকে কিন্তু ফাইনালি স্কোয়াডে ছিল না। অভিজ্ঞ ক্রিকেটার এবং একজন সেনসেশনকে না খেলো না, এটা কি আসলে ম্যাচ হারে, স্পেশালি ভালো স্কোরটা না করতে পারা, কিংবা ইন্ডিয়াকে ২২৮ রান টাকে দেওয়ার পরও তাদেরকে আটকানো বা তাদের এগেন্স্ট একটু চাপ দেওয়ার একটা বড় গ্যাপ রয়ে গেল কিনা? প্রথম কথা হচ্ছে যে নাহিদ রানা ভারতের বিপক্ষে এর আগে নাহিদ রানা কখনো বোলিং করেনি, এবং ভারতীয় প্লেয়াররাও কখনো নাহিদ রানা বল ফেস করেনি। সো এটা বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি ছিল যে নাহিদ রানাকে যদি আমরা খেলাতে পারি, একদম সম্পূর্ণ নতুন একটা প্লেয়ার ভারতের সামনে, তো সেই জায়গা থেকে ভারত কিন্তু কিছুটা হলো চাপ কিন্তু অনুভব করতো। এছাড়া আমরা যদি দেখি যে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি যতটুকু আমরা জানতে পেরেছি তিনি চোটের কারণে তাকে আসলে এই ম্যাচটা নেওয়া হয়নি। তবে নাহিদ রানাকে নিয়ে ভারতীয় গণমাধ্যম, আমাদের দেশীয় গণমাধ্যম থেকেও ভারতীয় গণমাধ্যমের সব থেকে বেশি আগ্রহের জায়গা ছিল। তারা সবাই এর আগের দিন শান্তকে যখন প্রশ্ন করা হচ্ছিল, তখন কিন্তু তারা বারবার কিন্তু যতগুলো প্রশ্ন করছিল, বেশিরভাগ প্রশ্নই ছিল নাহিদ রানাকে নিয়ে। ৭টা প্রশ্ন ছিল। হ্যাঁ, তো এই নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন, কিন্তু দিন শেষে কিন্তু আসলে নাহিদ রানাকে নামানো হয়নি। এবং এটা আমার মতে যে বাংলাদেশ ভারতের সাথে ২২৮ রান করেছে ঠিকই, কিন্তু নাহিদ রানাকে যদি বোলিং স্কোয়াডে রাখা হতো তাহলে কিন্তু ফলাফলটা হয়তো একটু অন্যরকম হতো, চাপ দেওয়া যেতে পারতো। তবে সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমান, এটা আমি একজন সাংবাদিক হিসেবে বলতেই পারি যে মুস্তাফিজুর রহমান সম্প্রতি IPL খেলে এসেছে, এবং তাকে কিন্তু ভারতীয় স্কোয়াড বা ভারতীয়রা তাকে একদম রিড করতে পারছে। তো সেই জায়গাতে মুস্তাফিজকে না নিয়ে আসলে যদি নাহিদ রানাকে যদি এই ম্যাচটা সুযোগ দেওয়া হতো, ম্যাচের ফলাফলটা হয়তো বা একটু অন্যরকম হতো, অথবা একচেটিয়া না হলে একটু প্রতিদ্বন্দ্বিতা হতো। আপনি জানেন নিশ্চয়ই আগামীকাল আরেকটা বিগ ম্যাচ রয়েছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এই ম্যাচ নিয়ে আমাদের কাছে একটা রিপোর্ট রয়েছে, আমরা সেই রিপোর্টটা দেখে আবার আপনার কাছে ফেরত আসবো।